নমস্কার, আমি অনিমেষ হালদার, রায়গঞ্জ থানার অফিসার। আজ ইচ্ছা হলো আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করি। রায়গঞ্জের জমিদার বাড়িতে সোনার দুর্গা প্রতিমা চুরি হয়ে যায়। এই কেসটা আমার কাছেই এসেছিল। আমি এবং আমার বন্ধু নিলয় কিভাবে এই কেস সলভ করলাম সেটাই বলবো। আর নিলয়ের পরিচয় আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আপনাদের হাতে সময় থাকলে শুনতেই পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এটি আমাদের রায়গঞ্জ, আর এটি হলো জমিদার বাড়ি। সন্ধ্যার পর প্রত্যেক দিনের মতোই জমিদার বাড়ির কুল পুরোহিত প্রতিদিনের মতো সন্ধ্যা আরতি করছিলেন। ওম জটাজূট সমাযুক্তামর্ধেন্দুকৃতশেখরাম লোচনত্রয় সংযুক্তাম পূর্ণেন্দু সদিশাননাম রত্নাভরণ সংযুক্তাম শূলহস্তাংবরাননাম দুর্গাং ত্রিনয়নাং দেবীং ধ্যায়েৎ সর্বার্থসিদ্ধয়ে। দেবী দুর্গে মহামায়ে সর্বসত্যবিনাশিনী আবাহয়ামি পূজার্থং কৃপয়া ইহ সন্নিধিম। পরের দিন সকালে যখন পুরোহিত মশাই ঠাকুর ঘরে আসেন এবং দেখেন দুর্গা প্রতিমা জায়গায় নেই। হে ভগবান, এসব কি দেখছি আমি? মায়ের সোনার মূর্তি কোথায় গেল? তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই হলো? হে ঈশ্বর, আমাকে এক্ষুনি জমিদার মশাইকে কথাটা বলতে হবে। জমিদার বাড়ি থেকে তার কিছুক্ষণ পরেই থানায় একটি ফোন আসে। হ্যালো, রায়গঞ্জ থানা স্পিকিং। হ্যালো স্যার, আমি জমিদার বাড়ি থেকে গৌতম রায় বলছি। স্যার, আপনারা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব একবার আসুন। আমাদের বাড়ি থেকে সোনার দুর্গা প্রতিমা নিখোঁজ হয়ে গেছে। আসুন স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। আমি গৌতম রায়, এই বাড়ির বড় ছেলে। প্লিজ স্যার, কিছু একটা করুন। মিস্টার রায়, আপনি বা আপনারা টেনশন করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আমি এখন কিছু প্রশ্ন করব, আপনারা প্লিজ সেইগুলোর উত্তর সঠিক দেবেন। এই ইনফরমেশনগুলো পেলে কাজের জন্য সুবিধা হবে। প্রতিমাটি শেষ কবে কোন সময়ে দেখা গিয়েছিল? যখন নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম ধরা পড়ে তখন বাড়িতে কারা উপস্থিত ছিল? সেই সময়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বা ভিড় ছিল কি? বাড়ির কর্মচারীদের মধ্যে কেউ হঠাৎ ছুটি নিয়েছে বা অস্বাভাবিক আচরণ করেছে? পরিবারের কারোর সঙ্গে প্রতিমা রাখা বা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছে? পুরোহিত বা যিনি প্রতিমার দায়িত্বে ছিলেন তিনি কোথায় ছিলেন ঘটনার সময়? কাল সন্ধ্যার সময় বাড়ির সব মেয়েবউরা ঠাকুর ঘরেই ছিল। আজ সকালে যখন পুরোহিত মশাই ঠাকুর ঘরে যান তখন তিনি প্রথম দেখেন প্রতিমা নেই। তখন তিনি আমাদের খবরটি জানান। আর বাড়িতে কাল কোনো অনুষ্ঠান ছিল না, সবাই বাড়ির লোকজনরাই ছিলাম। আমাদের আত্মীয় স্বজন সবাই বলতে গেলে বাইরেই থাকে, যেমন আমার দাদা ভাই। আমি শুধু এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। পুরোহিত মশাই আমাদের বাড়ির কুল পুরোহিত। তিনি সন্ধে আরতির পর নিজের বাড়িতে চলে যান, আবার সকালে আসেন মায়ের পুজোর জন্য। আর কর্মচারী নিখোঁজের বলতে কাল সন্ধ্যের পর থেকে দু একবার দেখেছিলাম, আর তার কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের বাড়িতে বহু বছর ধরে কাজ করে, নাম মাধবী। ফোন করা হয়েছিল কিন্তু ফোন বন্ধ। মাধবী এই কাজ করতে পারে এটা আমি ভাবতে পারছি না। ও যে বড়ই বিশ্বাসযোগ্য একজন ছিল। জানি না কি হলো। আচ্ছা, সব কিছুই বুঝলাম, বাকিটা আমি দেখছি। পুরোহিত মশাইয়ের সাথে কি এখন কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। পুরোহিত মশাই এখন ঠাকুর ঘরেই আছেন, আপনি গিয়ে কথা বলতে পারেন।
আপনি তো অনেক বছর ধরেই এখানে পুজো করছেন। এই বাড়ি আর ঠাকুরঘর আপনি ভালোই চেনেন। আপনার কি মনে হয় কে করতে পারে এই চুরি? আপনার কাউকে সন্দেহ হয়? শুনলাম একজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বাড়ির পুরনো কাজের লোক। আপনার কি মনে হয় সে এই কাজ করেছে? হ্যাঁ স্যার, আমি এই বাড়িতে বহু বছর ধরে পুজো করি। আমার আগে আমার বাবাও এখানেই পুজো করতেন। বলতে গেলে আমরা জমিদার বাড়ির কুল পুরোহিত। কাল সন্ধ্যা পর্যন্ত সব ছিল। জানেন, আমি মায়ের সন্ধ্যা আরতি করে প্রতিদিনের মতোই নিজের বাড়ি চলে যাই। আজ সকালে যখন ঠাকুর ঘরে এসে দেখি মায়ের মূর্তি জায়গায় নেই, তখন তো আমি কেমন একটা হয়ে পড়েছিলাম। এই বাড়িতে এই রকম ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। আর আপনি যার কথা বলছেন, মাধবীদি, তিনি তো বহু বছর ধরে এই বাড়িতে কাজ করেন। কম করে ২০-২৫ বছর তো হবেই। তিনি এই কাজ করতে পারেন বলে আমার মনে হয় না। কিন্তু এখন আর কি বলি স্যার, কাকে বিশ্বাস করা উচিত সেটাই তো বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি কি কাউকে সন্দেহ করেন বা কারোর কোনো অস্বাভাবিক আচরণ? আর এই মাধবী নামক ভদ্রমহিলাটি কেমন ছিলেন? না স্যার, আমার তো কাউকেই সেই রকম সন্দেহ করার মতো লাগেনি। আর মাধবী মাসিমা তো কত বছর ধরে এখানে কাজ করতেন। দিদির তো বিয়ের আগে থেকেই আমাদের সাথে তো খুবই ভালো ব্যবহার করতেন। মানুষ হিসেবে উনি খুবই সরল সাধাসিধে ছিলেন। কিন্তু হঠাৎ করে কেন নিখোঁজ হয়ে গেল বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, ছোট ঠিকই বলছে। মাধবী মাসে খুব ভালো ছিলেন, কিন্তু এই ঠাকুর চুরির পিছনে যদি উনিই থাকেন তাহলে তো জানব। এ তো বছর ধরে ভালো সাজার ভান করতেন। কি আর বলবো স্যার। মিস্টার রায়, আপনারা কি কাউকে সন্দেহ করেন? মানে কিছুদিন ধরে কারো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছেন? না, সন্দেহ ঠিক হয় না। কিন্তু স্যার, আমি কিছুদিন ধরেই একটা জিনিস লক্ষ্য করছিলাম। মাধবী মাসি ঠাকুর ঘরের আশেপাশে একটু বেশি ঘোরাঘুরি করত। তখন তো এসব মাথায়ও আসেনি যে একেবারে চুরি করে নিয়ে পালিয়ে যাবে। অফিসার, আপনি কিছু একটু করুন। এই চুরির খবরটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার আর মান সম্মান থাকবে না। নিজের বাড়ির দেবীকেই ঠিকভাবে রাখতে পারিনি আমি। পরের মাসেই দুর্গাপুজো, আর আমাদের বাড়িতে প্রতি বছরই মায়ের পুজো হয়। আপনি হয়তো জানেন, সেই পুজোয় মায়ের মূর্তি যদি না থাকে তাহলে কি জবাব দেব আমি আমার পরিবারকে? আপনি প্লিজ শান্ত হন, আমি ব্যাপারটা দেখছি। আপনাদের একটা কথা বলার ছিল। আমাকে কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হবে কাজের জন্য, কিন্তু আপনাদের চিন্তা করবেন না, আমি আমার বন্ধু নিলয়কে এই দায়িত্ব দিয়ে যাব। তবে আপনাদের যদি কোনো অসুবিধে না থাকে, কারণ আমি চাই না কাজটা এতদিন বন্ধ থাকুক। আর যেখানে নিলয় আছে সেখানে আমি না থাকলেও চলবে। এবার আপনি বলুন মিস্টার রায়, কি করবেন? নিলয় মানে গোয়েন্দা নিলয় মুখোপাধ্যায়? নিলয়বাবুর খবর তো আমরা খবরে কাগজে পড়েছি। দারুণ গোয়েন্দা না? অফিসার, আমাদের কোনো আপত্তি নেই, আপনি ব্যবস্থা করুন। হ্যাঁ, নিলয় মুখোপাধ্যায়। ঠিক আছে, আমি ওকে ফোন করে দিচ্ছি। আপনি বাইরে কনস্টেবল তরুণ দত্ত আছে, ওনার সাথে নিলয়ের বাড়ি চলে যান। ঠিক আছে, তাহলে আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন। আসুন আমার সাথে। তরুণ, তুমি এখনই গৌতমবাবুকে নিয়ে নিলয়ের বাড়িতে চলে যাও। আমি নিলয়কে ফোনে সব বলে রাখছি। আর আমার এদিকে একটু কাজ আছে, আমি পরে একেবারে থানায় পৌঁছে যাব। তুমি গাড়ি নিয়ে চলে যাও। নমস্কার, আমি নিলয় মুখোপাধ্যায়। আমাকে কিছুক্ষণ আগেই অনিমেষ ফোন করেছিল। আমি ওর মুখে প্রায় সবটাই শুনলাম। আপনারা প্লিজ বসুন। তাহলে তো নিলয়বাবু আপনি সবটাই জানেন। তাহলে আপনি আমাদের সাথে এখনই যাবেন তো আমাদের বাড়ি? গৌতমবাবু, পরিচয় করিয়ে দিই, এটা আমার মামাতো ভাই বাবলু। ও আমার সাথে থাকতে পছন্দ করে, তাই আপনি যদি কিছু মনে না করেন, বাবলু কি আমার সাথে আপনাদের বাড়ি যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার ভাই আপনার সাথেই যাবে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক।
আমার সবার সাথে একটু কথা বলার ছিল। সেটা কখন সম্ভব হবে আমাকে একটু বলবেন? আপনি আগে একটু রেস্ট নিয়ে নিন, তারপর না হয় নিজের কাজ করবেন। কি বাবা, আমি কি কিছু ভুল বললাম? না না, মেজ খোকা, তুমি কিছুই ভুল বলনি। উনি যতই হোক আমাদের বাড়ির অতিথি। আর নিলয়বাবু, আপনি কিন্তু আমাদের এখানেই থাকবেন। রোজ রোজ এত দূর থেকে আসা যাওয়া করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কোনো অসুবিধা হতো না, আমার অভ্যাস আছে। নীলুদা, এখানে একা একা বসে কি ভাবছো? আর হ্যাঁ, জমিদার মশাই তোমাকে একবার ডেকেছেন, এটা বলার জন্যই তো এখানে এলাম আমি। আচ্ছা, আমি একবার মিস্টার রায়ের ঘর থেকে ঘুরে আসছি। আপনি এসে গেছেন। আসলে আপনি তখন সবার সাথে কথা বলবেন বলছিলেন, তার জন্যেই আপনাকে ডাকলাম। আমি সবাইকে এক জায়গায় হতে বলেছি, আপনি আমার সাথে চলুন। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত কে কোথায় ছিলেন একটু যদি বলতেন। আর গত রাতে কেউ কি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন বা কোনো শব্দ শুনেছেন? বাড়ির ভেতরে কি কোনো জিনিস এদিক ওদিক করা দেখেছেন? প্রতিমা ছাড়া কি অন্য কিছু চুরি হয়েছে? ভালো করে দেখেছেন তো নিজেদের জিনিসপত্র? আর সাম্প্রতিক সময়ে বাড়িতে কোনো মেরামত বা বাইরের লোক এসেছিল কি? কাল সন্ধ্যা থেকে আমরা সবাই বাড়িতেই ছিলাম, নিজেদের ঘরে। আর সকাল থেকে আমি তো আপনার বাড়িতে গেলাম, আর এদিকে বৌমা তার মেয়েকে আনতে স্কুলে গিয়েছিল। বাকি সবাই বাড়িতেই ছিল, আর বাড়ির বাকি সব জিনিসপত্র ঠিকঠাক আছে নিজের জায়গায়। হ্যাঁ, আমাদের বাড়িতে রং করার কাজ চলছে, তবে সেটা বাড়ির বাইরে, এখনও ভিতরে হয়নি। আসলে সামনেই তো বাড়িতে পুজো, তার জন্য। ঠিক আছে, আপনারা নিজেদের ঘরে যেতে পারেন। কেসটা কি হচ্ছে বলো তো নীলুদা? সবাই যদি এতই ভালো হয়, তাহলে চুরিটা করল কে? বাইরে থেকে কেউ চুরি করতে আসলে শুধু মূর্তি চুরি করবে? আশ্চর্য না ব্যাপারটা? আশ্চর্য তো বটেই, তবে কঠিন কিছুই না। ঠিক আছে, তুই এখন শুয়ে পড়, রাত হয়ে গেছে। কাল সকালে আমাকে একবার বাইরে যেতে হবে, বুঝলি? চল তাহলে, গুড নাইট। না, আর সময় নষ্ট করলে হবে না। বাবলু ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডেকে লাভ। সকালে ফোন করে জানিয়ে দেব। আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আরে অনিমেষবাবু, নিলয়বাবু, আপনিও আছেন দেখছি। কিন্তু এত সকালে কি ব্যাপার? কোনো সমস্যা হয়েছে? আর এই বাক্সে কি আছে নিলয়বাবু? হ্যাঁ গৌতমবাবু, সব বলবো, তবে আগে বাড়ির সবাইকে একটু এক জায়গায় আসতে বললে ভালো হতো। শুনলাম আপনি সবাইকে এক জায়গায় আসতে বলেছেন। কি ব্যাপার নিলয়বাবু, কিছু হয়েছে? 7 দিন হয়ে গেল, মায়ের মূর্তির কোনো সন্ধান পেলেন? কি ব্যাপার বলুন তো নিলয়বাবু, আপনার জন্য কি কাজবাজ সব ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে হবে? আপনার যখন ইচ্ছা হচ্ছে আপনি ডাকছেন, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। বাবা, তুমি ওনাদের বলে দাও, আমাদেরও সময়ের একটা দাম আছে। শান্ত হন মিস্টার রায়, আর আমাকে ক্ষমা করবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। তবে আজ হয়তো আর সময় নষ্ট হবে না, কাজের কাজ হবে, তাই একটু ধৈর্য ধরুন। আর আপনার একটি জিনিস এই মুহূর্তে আমার কাছে আছে, ওটা সবার সামনেই ফেরত দিতে চাই, তাই জন্যেই আপনাকে ডাকলাম। আচ্ছা মিস্টার রায়, আপনার আঙ্গুলে ওটা কিসের দাগ? দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ওই আঙ্গুলে কিছু পরতেন। না, মানে হ্যাঁ পড়তাম, একটি সোনার আংটি ছিল, ওটা কিছুদিন হলো হারিয়ে গেছে। কিন্তু আপনার এসব জেনে কি হবে? আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা করুন না। আমি তো আপনাকে আমার আংটি খুঁজতে বলিনি। আপনি কি বলতে এসেছেন বলুন সেটা। আপনি তো ভারী আশ্চর্য মানুষ মশাই। হ্যাঁ হ্যাঁ, বলতেই তো এসছি। তবে আগে দেখুন তো মিস্টার রায়, এইগুলো চিনতে পারছেন কি না? না না, এটা আমার নয়। আপনি কেন শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন বলুন তো?
আর কার কি জিনিস এসে আমাকে বলছেন আমার জিনিস, আর আমার জিনিস আপনার কাছে আসবেই বা কি করে? আপনার যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। কই আমি একবার দেখি। ও মা, এটা তো তোমারই আংটি আর তুমিই চিনতে পারছো না। এটা তো আমাদের বিয়ের আংটি। বিয়ের সময় আমার মা ওকে এটা দিয়ে আশীর্বাদ করেছিল। তোমার তো নিলয়বাবুকে ধন্যবাদ জানানো দরকার। উনি তোমার আংটিটা খুঁজে পেয়েছেন, তোমাকে ফেরত দিচ্ছে, আর তা না করে তুমি রেগে যাচ্ছ। ব্যাস, অনেক হয়েছে মিস্টার রায়। সবাইকে সবটা আপনি বলবেন নাকি আমিই বলা শুরু করব? এই সব কি হচ্ছে অফিসার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করেছে মেজ খোকা? আর আপনি এই সব কি বলছেন? কি সত্যি বলবেন আপনি? আর মেজ খোকাই বা কি বলবে? একটু খুলে বলুন অফিসার। হ্যাঁ, আমি বলছি, কিন্তু তার আগে নিলয় আপনাদের কিছু বলবে। নিলয়, তুমি বলো। এই আংটিটা আর টাকাটা আমি মাধবী মাসিমার কাছ থেকে পাই। আমি আপনাদের প্রথম থেকে বলছি। কেউ আছেন? একটু বাইরে আসবেন। কে বাবা তুমি? কাউকে খুঁজছ? কাকে চাই বলো? এখানে মাধবী নামের কোনো ভদ্রমহিলা থাকে? আপনি তাকে চেনেন? আমি ওনার খোঁজেই এসেছি। আমার নামই তো মাধবী বাবা। কিছু হয়েছে? আর তোমাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা, আপনি মাধবী? আচ্ছা মাসিমা, আপনি তো রায়গঞ্জের জমিদার বাড়িতে কাজ করতেন, কি তাই তো? তা হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে এলেন কেন? আমি তো এখানে হঠাৎ করে চলে আসতে চাইনি বাবা। আমার ছেলের শরীর খুব খারাপ। এই যে শুয়ে আছে, ওটাই আমার ছেলে। ও তো নিজের হাতে খেতেও পারে না। আর এই কারণেই আমি গ্রামে আসবো ভাবছিলাম। আর তার জন্যেই আমি বড়বাবুকে বলতে যাচ্ছিলাম। আর ঠিক তখনই মেজবাবু আমার ঘরে আসে আর আমাকে বলে যে তুমি আজই তোমার গ্রামের বাড়িতে চলে যাও। বাড়ির কাউকে তোমায় কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দেব। এই বলে তিনি নিজের হাতের সোনার আংটি আর কিছু টাকা আমাকে দেন। উনি খুবই ভালো মানুষ। না হলে কেউ নিজের সোনার আংটি দিয়ে দেয় বলো? সোনার আংটি? আপনার কাছে আংটি আর টাকাগুলো আছে এখন? হ্যাঁ বাবা, আমার কাছেই আছে। তুমি আমার সাথে ওই ঘরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। এই নাও বাবা, আংটি আর টাকা। মেজবাবু আমাকে 2000 টাকা দিয়েছিলেন, তার মধ্যে থেকে আমি 1000 টাকা খরচ করে ফেলেছি। তবে আমি এই আংটিটা যত্ন করে রেখে দিয়েছি। যখন ওই বাড়ি ফিরে যাব তখন এটা ফেরত দিয়ে দেব, আর 1000 টাকাটা আমার মাইনে থেকে কেটে নিতে বলবো। কিন্তু বাবা, তোমার পরিচয়টা পেলাম না। তুমি কে? আমি নিলয় মুখোপাধ্যায়। মাসিমা, খারাপ ভাববেন না, তবে আপনি আজ আমাকে ওই আংটি আর টাকাগুলো দিয়ে দিন। আমার খুব প্রয়োজন। তবে আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনার ছেলের চিকিৎসার জন্য। আর কেন চাইছি সেটা আমি আপনাকে পরে একদিন বলবো। না বাবা, খারাপ কেন ভাবব? নিশ্চয়ই কোনো দরকার আছে। আর তুমি তো ওই বাড়ি থেকেই এসেছ, না হলে জানবে কেমন করে আমি ওই বাড়িতে কাজ করি? ঠিক আছে বাবা, তুমি এগুলো নিয়ে যাও। আর বড়বাবুকে গিয়ে বলো আমার ছেলের শরীরটা একটু সুস্থ হলেই আমি ফিরে যাব। এইসব আপনি কি বলছেন নিলয়বাবু? আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। এইসব কি হচ্ছে? আর ভাই, এইসব কি শুনছিস? তুই যখন জানতিস মাধবী মাসিমা কি কারণে গ্রামে গেছে, তাহলে বলিসনি কেন? সব কিছু জানার পরেও ছি ছি, মাসিমাকে আমরা সবাই চোর ভেবেছি। হ্যাঁ, আপনারা এতদিন যাকে চোর ভাবতেন তিনি আসল চোর নন। আসল চোর তো মিস্টার রঞ্জিত রায়। বাবলু, বক্সটা একটু খুলে দেখিয়ে দাও সবাইকে, এর ভেতরে কি আছে। মায়ের মূর্তি? কোথায় পেলেন এটা? কার কাছে ছিল? কোথায় ছিল? মায়ের মূর্তিটি দত্ত জুয়েলার্সের মালিক প্রতীক দত্তের বাড়িতে ছিল।
রঞ্জিতবাবু এটিকে বিক্রি করার জন্য প্রতীক দত্তকে দিয়েছিলেন। বিগত কয়েকদিন ধরেই আমাদের লোক আপনাদের ফলো করছিল। কে কখন কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, সব নজর রাখছিল। রঞ্জিতবাবু প্রায়ই ওই সোনার দোকানে যেতেন। আজ সকালে নিলয় ওই দোকানে যায়, আর তারপর আচ্ছা, আপনি কি বলতে পারবেন প্রায় প্রত্যেক দিন এখানে মিস্টার রঞ্জিত রায় কেন আসেন? না, এটা তো ঠিক বলতে পারবো না। আসলে ওনার সাথে আমার কোনোদিনও কথা হয়নি। উনি যখনই আসেন স্যারের সাথেই কথা বলেন। আপনার যদি কোনো দরকার থাকে আপনি স্যারের থেকে জেনে নেবেন। এখন আমি একটু বিজি আছি, সরি, আর কিছু বলতে পারবো না এখন। কিছু যদি মনে না করেন তাহলে ওনার বাড়ির ঠিকানাটা যদি একটু পেতে পারি। আসলে উনি আমার কাছ থেকে কিছু টাকা পান, সেটাই ফেরত দেওয়ার ছিল। কাল আমি দেশের বাইরে চলে যাচ্ছি, তোই ভাবলাম আজ দিয়ে যাই। ও আচ্ছা, টাকা পান। ঠিক আছে স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি একবার ওনাকে ফোন করে জিজ্ঞেস করে নিই। আসলে না বলে যদি আমি ঠিকানা দিয়ে দিই উনি খুব রাগ করবেন, তাই আর কি, একটু অপেক্ষা করুন। স্যার আপনাকে ঠিকানা দিতে বলেছেন। প্রথমে একটু আপত্তি করছিলেন, কিন্তু আমি যখন বললাম টাকা দিতে এসেছেন একজন, তখন রাজি হলেন। এই নিন ঠিকানাটা। अरे साहब, आज आप मेरे घर कैसे? लेकिन मुझे तो दुकान से फोन करके कहा गया था कि कोई पैसे देने आएगा। मैं तो कुछ भी समझ नहीं पा रहा हूँ। রঞ্জিত রায় আপনার দোকানে প্রত্যেক দিন কি করতে আসে প্রতীকবাবু? रंजीत राय? वो फिर कौन है? मैं तो इस नाम के किसी को जानता ही नहीं। आप लोगों से कहीं कोई गलती हो रही है साहब। আমাদের কোনো ভুল হয়নি প্রতীকবাবু। আপনার দোকানে যিনি কাজ করেন তিনি নিজেই আমাকে বলেছেন যে রঞ্জিতবাবু প্রত্যেক দিন আপনার সাথে দেখা করতে আসত। আপনি দুর্গা প্রতিমা সম্পর্কে কি জানেন? আপনি যদি নিজে থেকে সবটা বলেন তাহলে ওটা আপনার জন্যই ভালো হবে, আর যদি না বলতে চান তাহলে ও কোনো সমস্যা নেই। অনিমেষ জানে কি করে সত্যিটা বের করতে হয়। তখন আপনার সম্মান থাকবে তো প্রতীকবাবু? अरे नहीं साहब, मतलब मैं रंजीत राय को जानता हूँ। मैं सब सच कह रहा हूँ साहब। एक दिन रंजीत बाबू मेरी दुकान पर आए और बोले, अरे आइए आइए रंजीत बाबू, कैसे हैं आप? बहुत दिनों बाद आए हैं। बताइए क्या हालचाल है, कारोबार कैसा चल रहा है? ভালো নেই প্রতীকবাবু, ব্যবসার হাল খুব খারাপ। বাড়ির কাউকে বলতেও পারছি না। এইভাবে চলতে থাকলে না, না খেতে পেয়ে মরতে হবে। আর বাবার থেকে টাকাও চাইতে পারবো না। শেষবার যখন চেয়েছিলাম বাবা বলে দিয়েছেন নিজের বউমেয়ের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে। এখন আপনি যদি আমাকে 10 লাখ টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো প্রতীকবাবু। देखिए रंजीत बाबू, आपकी बात सुनकर मुझे बहुत बुरा लग रहा है, लेकिन मैं आपको ऐसे ही बिना वजह इतना पैसा नहीं दे सकता। अब आप ही सोचिए, आप क्या करेंगे? কিন্তু আমার কাছে তো আপনাকে দেওয়ার কিছুই নেই যার বিনিময়ে আপনি টাকা দেবেন। আপনি আমাকে বিশ্বাস করুন, আমার ব্যবসায় লাভ হলে আমি আপনার সব টাকা দিয়ে দেব। একটু যদি সাহায্য করতেন। नहीं रंजीत बाबू, मैं आपकी किसी भी तरह की मदद नहीं कर सकता। मुझे माफ कीजिए, आप अब जा सकते हैं। इस घटना के लगभग 7 दिन बाद रंजीत बाबू अचानक एक दिन मेरे घर आए, और तभी क्या हुआ रंजीत बाबू, आप अचानक मेरे घर? मैं तो आपको पहले ही बता चुका हूं कि मैं आपको यूं ही इतने पैसे नहीं दे सकता। और आपके हाथ में इस बॉक्स में क्या है? প্রতীকবাবু, আমি এবার আপনার কাছে খালি হাতে আসিনি। এমন একটি জিনিস নিয়ে এসেছি, আপনি দেখলেই আমাকে টাকা দিয়ে দেবেন। কি প্রতীকবাবু, আমি বলেছিলাম না আমি এবার খালি হাতে আসিনি? ये आपको कहाँ मिला रंजीत बाबू? ये तो बहुत सालों पुरानी मूर्ति है। সেসব জেনে তো আপনার কাজ নেই। আপনি কিছু নিয়ে আসতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। আপনার যদি মনে হয় টাকা দিতে পারবেন তাহলে দিন, না হলে আমি আসছি। इसके बाद मैं अपना लालच और काबू में नहीं रख सका। रंजीत बाबू ने जो मूर्ति मुझे दी थी उसकी बाजार में कीमत बहुत ज्यादा थी, और रंजीत बाबू ने मुझसे सिर्फ 10 लाख रुपए लिए, जो बहुत ही कम थे। মূর্তিটি কি আপনি অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন? नहीं, मतलब मूर्ति अभी भी मेरे पास ही है। आप लोग मेरे साथ चलिए।
আপনি কি জানেন মিস্টার দত্ত, আপনি যেটা করেছেন সেটা অপরাধ। এইভাবে যে কোনো জিনিস কেনা যায় না, সেটা আইনত অপরাধ। আপনি পারলেই পুলিশকে জানাতে পারতেন যে একজন বেআইনিভাবে আপনার কাছে সোনার মূর্তি বিক্রি করতে এসেছে। सर मुझे माफ़ कर दीजिए, मुझसे बहुत बड़ी गलती हो गई। लालच में आकर मैंने ये गलती कर दी सर। अब ऐसा दोबारा नहीं होगा, मुझे माफ़ कर दीजिए। आप मूर्ति ले जाइए और मुझे वो पैसे भी वापस नहीं चाहिए, बस मुझे छोड़ दीजिए। কি মিস্টার রায়, এতক্ষণ ধরে তাহলে যা যা বলা হলো এই সব ঠিক তো? এবার আপনি নিজের মুখেই বলুন কিভাবে করলেন। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি এই সব বাধ্য হয়ে করেছি, কোনো উপায় না পেয়ে। আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, আর আমার কোনো মুখ ছিল না বাবা কিংবা দাদার কাছে টাকা চাওয়ার, কারণ ওনারা আমাকে আগেও অনেকবার টাকা দিয়েছেন। তাই বাধ্য হয়ে আমি কোনো উপায় না পেয়ে। আমি এখন কি করব? কোথায় পাবো এতগুলো টাকা? কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব? বাবা দাদার কাছেও তো চাইতে পারবো না। তাহলে এখন উপায়? বাড়িতে মূল্যবান জিনিস বলতে তো শুধুই সোনার দুর্গা প্রতিমা আছে, আর তো কিছুই নেই। তাহলে কি আমি... না না, এইসব আমি কি ভাবছি? যাই একবার দাদার সাথে কথা বলে দেখি, যদি কিছু হয়। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিয়ে যাব। আপনি শুধু আমার ছেলের চিকিৎসা বন্ধ করবেন না, দয়া করুন ডাক্তারবাবু। মাধবী মাসি কার সাথে কথা বলছে? মাসির ছেলের শরীর খারাপ আর মাসি বাড়ি যেতে চায়। হ্যাঁ, এটাই সুযোগ। আমি যেটা ভেবেছিলাম সেটাই করব। আর আমি দাদা কিংবা বাবার কাছে ছোট হতে পারছি না। এবার যা করার আমাকেই করতে হবে। মাধবী মাসি, আমি তোমার সব কথা শুনেছি। তুমি চিন্তা করো না, তোমার ছেলে ভালো হয়ে যাবে। তুমি তোমার গ্রামে ছেলের কাছে যাচ্ছ না কেন? যাও, কাল ভোরেই চলে যাও। সে তো আমিও যেতে চাই মেজবাবু, কিন্তু আগে যাই, গিয়ে বড়বাবু আর বড় মাকে বলে আসি। কোনো দরকার নেই বাবা মাকে বলার, যা বলার আমি বলে দেব, ওনারা রাগ করবেন না। এই নাও মাসি, তুমি আমার এই আংটি আর কিছু টাকা নাও, নিয়ে কাল ভোরেই গ্রামে চলে যাও। আপনি সত্যিই খুব ভালো মানুষ, ভগবান আপনার মঙ্গল করুক। আমি ফিরে এসেই আপনার টাকা শোধ করে দেব। এই উপকার আমি কোনো মতেও ভুলব না। এই তো প্রিয়া আর মিনি ঘুমিয়ে পড়েছে, এবার যাই কাজটা সেরে ফেলি। এখন শুধু কাল সকালের অপেক্ষা। কিন্তু প্রতীক দত্ত যদি টাকা না দেয় তাহলে কি করব? ধুর, এখন এইসব ভেবে লাভ নেই। ছি ছি, মেজো খোকা, শেষে কিনা নিজের বাড়ি ঠাকুর চুরি করলি? ছি, আজ থেকে আমাকে আর মা বলে ডাকবি না তুই। আমি তোর জন্য মরে গেছি। তোর বাবার কথাটা একবারও মনে পড়েনি তোর? মান সম্মান সব শেষ করে দিলি তুই। ছি। মা, তুমি এইভাবে বলো না। আমি তো স্বীকার করছি মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আর কোনো দিনও এই ভুল হবে না। ক্ষমা করে দাও মা। ওনাদের পারিবারিক রাগ অভিমান শেষ হয়, সবাই রঞ্জিতবাবুকে ক্ষমা করে দেন, আর আমরাও নিজেদের দায়িত্ব পালন করি। মায়ের সোনার মূর্তি জমিদার মশায়ের হাতে তুলে দিই।